নমস্কার সকলকে। আজকে আমরা ক্লাস 9-10 ইন্টারভিউয়ের প্রস্তুতির একটি ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব। কিভাবে আলোচনা হবে না, যেরকম একটি ডেমো ক্লাস আমাদের ওখানে গিয়ে ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রেজেন্ট করতে হবে সেভাবেই শুরু হবে। যেমন ধরুন, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ইউরোপের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, জার্মানির ঐক্য আন্দোলন। এই জার্মানি ঐক্য আন্দোলন কবে হয়েছিল এবং কে করেছিলেন এর প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা হবে। প্রথমেই আমরা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি। আমি প্রথম থেকেই কি জার্মানি একই রকম ছিল? জার্মানির মানচিত্র কি তোমরা বর্তমানে দেখেছো? এখন যে মানচিত্র আমরা জার্মানির দেখতে পাই, আগেও কি সেরকম ছিল? না, তাই তো? আমরা যদি দেখি তাহলে এখনকার জার্মানির মানচিত্রের সঙ্গে আগেকার জার্মানির মানচিত্রের অনেক পার্থক্য। যেমন ঠিক ইন্ডিয়ার মানচিত্র, আগে আমরা ইন্ডিয়ার মানচিত্রকে কি দেখতাম না, একটা জোট হিসাবে দেখতাম, একটা বড় আকারে মানচিত্র দেখতাম। কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে সেই মানচিত্রের মধ্যে ভাঙন দেখা দেয়। কিন্তু জার্মানির ক্ষেত্রে ঠিক উল্টো, আগে ছোট ছোট রাষ্ট্রে ভাগ ছিল, ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, তারপরে ঠিক একটা ঐক্যতা বা একতা দেখা যায়। কবে দেখা যায়? এটা কিন্তু হয় 1871 খ্রিস্টাব্দে। কে করেছিলেন না, জার্মানির এই ঐক্য আন্দোলনের প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে অটো ভন বিসমার্ক। এখন আমরা জার্মানির ঐক্য আন্দোলনের বা একত্রীকরণের একটু পটভূমি সম্পর্কে আলোচনা করব। নেপোলিয়ন আসছেন 1799 খ্রিস্টাব্দে, সিংহাসনে বসছেন। নেপোলিয়ন সিংহাসনে বসার আগে জার্মানি মোটামুটি 300 রাজ্যে বিভক্ত ছিল। তারপর নেপোলিয়ন দেখলেন যে এটা খুবই শাসন কার্যে প্রবলেম্যাটিক, তাই তিনি 300টির বদলে 39টি বড় রাজ্য গঠন করলেন এবং তার নাম দিলেন কি কনফেডারেশন অফ রাইন। নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দে যুদ্ধে পরাজিত হয়ে তার সিংহাসন ছাড়তে বাধ্য হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এবং তারপর ভিয়েনা কংগ্রেস হচ্ছে 1815-তে। তো ভিয়েনা কংগ্রেসের সময়ও ছিল 39টি কিন্তু জার্মানি রাজ্য। তখন জার্মানি একত্রিত ছিল না, মানে জার্মানি ছিল না আর কি। তখন এই 39টি ছোট ছোট যে রাজ্যে বিভক্ত ছিল, এটা কে কন্ট্রোল করবে সেই নিয়ে দুটো পাওয়ারের মধ্যে সবসময় ঝামেলা হচ্ছিল। যেমন এক হচ্ছে অস্ট্রিয়া এবং সেকেন্ড হচ্ছে কি প্রাশিয়া। বিভিন্ন সাহিত্যিক, ঐতিহাসিক, কবি লেখক যারা ছিলেন, তারা লেখনীর মাধ্যমে, নিউজ পেপারে ছাপাছাপির মাধ্যমে তারা চেষ্টা করছিলেন যে জার্মানির মধ্যে জাতীয়তাবাদের সম্প্রসারণ ঘটাতে, যেটা প্রত্যেকটা দেশে এরকম হয়ে থাকে, আমাদের ভারতবর্ষ তার ব্যতিক্রম ছিল না। ফিকটে, হেগেল, স্টেইন, বোহেমার প্রমুখ জার্মানি ঐতিহাসিক তার জাতীয়তাবাদী নেতারা তাদের দীক্ষিত করছিলেন সে সময় মানুষদেরকে। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুবই উদ্বুদ্ধ করছিলেন যে জার্মানি, আমাদের এখন এবার স্বাধীনতা প্রয়োজন, আমাদের একতা প্রয়োজন। কিন্তু অস্ট্রিয়া কী করছিল না, জার্মানির এই ছোট ছোট 39টি রাজ্যকে দখল করে নেওয়ার চেষ্টা করছিল। 1830 খ্রিস্টাব্দে জার্মানি ফরাসিতে যে জুলাই বিপ্লব হয়েছিল সে দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, কিন্তু মেটারনিখ সেটাকে দমিয়ে দিলেন। 1848-এ আবার ফেব্রুয়ারি বিপ্লব হলো এবং ফেব্রুয়ারি বিপ্লবের আভাস বা প্রভাব কোথায় পড়েছিল? জার্মানিতে। জার্মানরা ঠিক করলো যে একটা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট হবে এবং সেই পার্লামেন্টের মূল উদ্দেশ্য কী হবে না, জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং একটি সংবিধান রচনা করা। ওকে, এবং সেই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের দায়িত্ব নেওয়ার কথা বললেন ফ্রেডারিক উইলিয়াম, যিনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, মানে অস্ট্রিয়ার হেড ছিলেন, প্রাশিয়া রাজা ছিলেন, প্রাশিয়া রাজা ছিলেন চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম। কিন্তু তিনি তো অসম্মতি জানালেন যে না, আমি এভাবে দায়িত্ব নিতে পারবো না। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট যথারীতি ভেঙে গেল। তারপর বেশ কিছু বছর পরে, মানে 1848-এ এই ঘটনাটি ঘটে গেল। তারপর কে আসছেন না, অটো ভন বিসমার্ক আসছেন।
কিন্তু তার আগে আমরা দেখে নেব জার্মানির ঐক্য আন্দোলনে কতগুলো কারণ। যেমন জাতীয়তাবাদের প্রয়োজন ছিল, অবভিয়াসলি জোলভির আইন বলে একটি শুল্ক প্রতিষ্ঠা হয়েছিল, এবং শুল্ক ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে কি না ছোট ছোট রাজ্যগুলির মধ্যে বাণিজ্যিক বাধা দূর হচ্ছিল, যে কারণে তারা চাইছিল যে তাদের ঐক্যতা ফিরে আসুক। শিল্প বিপ্লবের প্রভাব, একটা দেশ থেকে অন্য দেশে যেতে গেলে তাদেরকে শুল্ক লাগে, ব্যবসা বাণিজ্য অনেক বাধা পেতে হয় একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে। কিন্তু যদি জার্মানি এক হয়ে যায় তাহলে তো সেখানে শিল্পের একটা বিরাট অংশ লাভবান হবে, তাই না, শিল্পের দিক থেকে। তাই শিল্প বিপ্লবের প্রভাব যেহেতু জার্মানিতে পড়ে, জার্মান মানুষজন ভাবে না জার্মানিকে এবার কী করতে হবে, একটা একতার প্রয়োজন, একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন। এছাড়াও প্রাশিয়ার সামরিক শক্তি, আধুনিক ও সুসংগঠিত প্রাশিয়া বাহিনী একত্রীকরণের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। এখন এই অটো ভান বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এই চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম, প্রাশিয়া রাজার। অটো ভান বিসমার্ক একদম অস্ট্রিয়াকে পছন্দ করতেন না। তিনি ভাবলেন যে জার্মানির ঐক্যতা তিনিই সম্পন্ন করবেন, তিনি মেন লিডার বা হিরো হয়ে উঠলেন। এবং তার মেন যে নীতি ছিল সেটিকে বলা হচ্ছে রক্ত ও লৌহ নীতি। কঠোরতা এবং তরবারি তার মেন অস্ত্র, এখানে নমনীয়তার কোনো জায়গা নেই, কাকুতি মানতি পিস পেটিশন কিচ্ছু প্রয়োজন নেই ওর। এখন জাস্ট কী করতে হবে না, রক্ত এবং লৌহ নীতি প্রয়োগ করতে হবে। তিনি 3টি যুদ্ধ শুরু করলেন। প্রথম যুদ্ধ ডেনমার্কের সঙ্গে হলো 1864 খ্রিস্টাব্দে। ডেনমার্ক স্লেজউইক এবং হলস্টাইন বলে দুটো জায়গা দখল করে নিয়েছিলেন, যুদ্ধে পরাজিত করলেন। অস্ট্রিয়া কিন্তু প্রাশিয়াকে এখানে হেল্প করেছিল, কিন্তু অস্ট্রিয়া তো জানতো না যে বিসমার্ক খুব বুদ্ধিমান ছিলেন। তো তিনি কি করবেন, তিনি অস্ট্রিয়াকেও এক্স্যাক্টলি যে ডেনমার্কের মতোই পরাজিত করে দেবেন। ঠিক আছে, ডেনমার্ক হেরে গেল, গ্যাস্টিনের চুক্তি হলো, হলস্টাইন এবং স্লেজউইক দিয়ে দেওয়া হলো জার্মানিকে। জার্মানি কিছুটা অংশ জার্মানি নিজের মধ্যে পেয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল কিছুটা অংশ। সেকেন্ড, ঠিক 2 বছর পরে 1864 খ্রিস্টাব্দে প্রাশিয়া এখন অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করলো। সেই যুদ্ধ হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। অস্ট্রিয়া কিন্তু একদমই বুঝতে পারেনি যে গ্যাস্টিনের চুক্তিতে সাহায্য করার পরে, ডেনমার্কে সাহায্য করার পরে ডেনমার্কের যুদ্ধে আবার তার সঙ্গেও প্রাশিয়া যুদ্ধ করবে। কিন্তু সেটিই হলো, 7 সপ্তাহ ধরে চলেছিল এই যুদ্ধ, এবং উত্তর অংশ মোটামুটি জার্মানি পুরোটা পেয়ে গেল, বিসমার্ক পেয়ে গেল, প্রাশিয়ার হাতে চলে আসলো। এরপর শুধু বাকি থাকলো দক্ষিণ অংশ। দক্ষিণ অংশ ছিল ফ্রান্সের হাতে। ফ্রান্স কিছুতেই দিতে রাজি না সেটা। প্রাশিয়ার সঙ্গে অনেক ধরনের চুক্তি স্বাক্ষর হচ্ছে, প্রাশিয়া বিভিন্ন চুক্তিতে ডিনাই করছে যে না এরকমভাবে হবে না, আমাদেরকে দক্ষিণ অংশ ছেড়ে দাও। তখন বিভিন্ন পরিস্থিতি সামলে উঠতে না পেরে এবং তার সঙ্গে সঙ্গে স্পেনবাসীও সে সময় চাইছিল প্রাশিয়ার সঙ্গে যোগদান করতে, কারণ আর ফ্রান্সের আন্ডারে তারা থাকতে চাইছিল না। সেই একটা ভয়াবহ পরিস্থিতি আশঙ্কা করে প্রাশিয়ার রাজার কাছে, মানে উইলিয়ামের কাছে, নেপোলিয়ন মানে ফ্রান্সের রাজা 3য় নেপোলিয়ন, তিনি কাউন্ট বেনেদিতে বলে একজন দূতকে পাঠালেন। এবং দূতকে পাঠানোর পরে বিভিন্ন চুক্তি নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু যথারীতি 3য় উইলিয়াম, চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম সেটিকে স্বীকার করলেন না এবং তাকে ফিরিয়ে দিলেন, কিন্তু কোনো রকমভাবে অপমান করেননি। এবং পুরো ঘটনাটা কি হয়েছে না হয়েছে সেটা একটা টেলিগ্রামের মারফত তিনি পাঠালেন কাকে, 3য় নেপোলিয়নকে। কিন্তু এখানেই মজার খেলা খেলে গেল। কি হলো না, এমস টেলিগ্রাফে একটা ইতিহাসের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমস টেলিগ্রাফ। বিসমার্ক সেই টেলিগ্রামের কিছুটা অংশ কি করলেন না চেঞ্জ করে দিলেন, মানে পাল্টিয়ে দিলেন। এমস টেলিগ্রামে কিছুটা অংশ বিভিন্ন জায়গায় এমনভাবে এডিট করে দিলেন যেন মনে হচ্ছে যে চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম 3য় নেপোলিয়নের দূতকে অপমান করেছেন। যথারীতি 3য় উইলিয়াম রেগে গেলেন এবং যুদ্ধ শুরু করলেন। যে যুদ্ধ চলল 1870 খ্রিস্টাব্দে, 1870-এ শুরু হলো এবং সেই সেডানের যুদ্ধে পরাজিত হলেন কে, ফ্রান্স চুক্তি স্বাক্ষর করলো 1871-এ, ফ্রাঙ্কফুর্টের চুক্তি, এবং শেষে আলসাস আর লোরেন
যে অংশটা ছিল দক্ষিণের সেটা ছেড়ে দিতে বাধ্য হলেন। তার সঙ্গে সঙ্গে মেন্স বলে একটা জায়গা, সেটা ছেড়ে দিতে বাধ্য হলেন। পুরো দক্ষিণ যে জার্মানির অংশটা ছিল সেটা পুরোটা পেয়ে গেলেন পাশিয়া, এবং জার্মানিতে একটা ঐক্যবদ্ধতা দেখা দিল। জার্মানির ঐক্য ইউরোপের ক্ষমতার ভারসাম্য পাল্টে দেয় এবং জার্মানিকে একটি শিল্প ও সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করে। সেই জার্মানি যখন মানে ঐক্যবদ্ধতা হলো, সেই জার্মানির সম্রাট হিসেবে ঘোষণা হলেন কে না, প্রথম উইলিয়ামকে ঘোষণা করা হলো, এবং অটো ভন বিসমার্ক হলেন প্রথম চ্যান্সেলর। তাহলে 39টি রাজ্যের পরিবর্তে একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী জার্মান রাষ্ট্রের আবির্ভাব ঘটল। এরকম একটি ডেমো ক্লাস দেবে, একটু ধীরে ধীরে বলার চেষ্টা করবে, তাতে তোমাকে যেখানেই আটকে দেওয়া হোক, মানে থামিয়ে দেওয়া হোক, অসুবিধা নেই। খুব স্পষ্টভাবে ডেট যদি বলো ভুল বলবে না। আমার দু একটা জায়গায় মানে তাড়াতাড়ি বলার ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে গেছিলো, এই মিস্টেকগুলো তোমরা কিন্তু করবে না। এবং আমি একটা জাস্ট কোন তথ্যগুলো দিলে ভালো হয় সেরকমভাবে বলার চেষ্টা করেছি, যেমন 3টে যুদ্ধ চুক্তি এগুলো বলতে হবে, ডেনমার্ক স্যাডোয়া সেডেন, এমস টেলিগ্রাম উল্লেখ করতে হবে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট উল্লেখ করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে নিজেদের মতো করে ডেমো ক্লাসটি এখন তোমরা প্রিপেয়ার করে নেবে। এরপর আসি আমরা যে এই ডেমো ক্লাস থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। একদম বেসিক কতগুলো প্রশ্ন, যেমন এই ডেমো ক্লাসের ওপর ভিত্তি করে 1815 সালের পর জার্মানের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এরকম একটি প্রশ্ন। জার্মান কনফেডারেশন কি, বা জার্মান কনফেডারেশন বলতে কি বোঝো, ঠিক আছে। 7 সপ্তাহের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তুমি হয়তো স্যাডোয়ার যুদ্ধ বললে, 7 সপ্তাহের যুদ্ধটা উল্লেখ করলে না, কিন্তু তোমাকে ওরা বললো 7 সপ্তাহের যুদ্ধের নাম শুনেছো, এই জার্মানি ঐক্য আন্দোলনের সঙ্গে রিলেটেড। তাহলে এরকম একটা বেসিক প্রশ্ন। ব্লাড অ্যান্ড আয়রন নীতি কী ছিল, একটু গুছিয়ে বলো তো এটা, যে ব্ল্যাক অ্যান্ড আয়রন নীতি, ব্লাড অ্যান্ড আয়রন নীতি বলতে কী বোঝো। আচ্ছা, এই যে ব্লাড অ্যান্ড আয়রন নীতি, এটা কি ভারতের কোনো শাসক অ্যাপ্লাই করেছিলেন নিজের সাম্রাজ্য চালানোর সময়? তোমাকে এটা মনে করতে হবে, কে করেছিলেন ইন্ডিয়াতে এরকম ব্লাড অ্যান্ড আয়রন নীতি অ্যাপ্লাই। মানচিত্র ব্যবহার করে কিভাবে জার্মানির ঐক্যতা তুমি স্টুডেন্টের কাছে তুলে ধরবে বা স্টুডেন্টদের শেখাবে, এরকম একটি প্রশ্ন হতে পারে। জার্মানির বিসমার্কের রিয়েল পলিটিক নীতি কী, কারণ এই রিয়েল পলিটিক নিয়ে প্রশ্ন এসেছিল ক্লাস মানে এসএলএসটি 2তে, যেটা হলো 25-এ, রিয়েল পলিটিক নীতি। তো এটা হতে পারে যে বিসমার্কের রিয়েল পলিটিক নীতি কী। যদি বিসমার্ক না থাকতেন জার্মানির ঐক্য কি সম্ভব হতো, প্রশ্ন একটি। তোমাকে হ্যাঁ না তোমার নিজের মতামত দিতে হবে এখানে। বিসমার্ককে কি একজন বাস্তববাদী রাজনীতিবিদ বলা যায়, যদি বলা যায় তাহলে কেন। এখন একটি মতামত ভিত্তিক প্রশ্ন আসতে পারে, আপনি যদি একজন শিক্ষক হন এই অধ্যায়টি কিভাবে পড়াবেন, ঠিক আছে। জার্মানির ও ইতালির ঐক্যের মিল ও অমিল কী, যেহেতু জার্মানির ঐক্য আন্দোলন রেডি করে যাচ্ছেন, ইতালির ঐক্য আন্দোলনও কিন্তু পড়ে যেতে হবে, না হলে হবে না, ঠিক আছে। জার্মানির ঐক্য এবং ফরাসি বিপ্লবে জাতীয়তাবাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল, যদি থাকে তাহলে কি সম্পর্ক ছিল। তাহলে এই ধরনের প্রশ্ন কতকগুলো একদম ডিরেক্ট প্রশ্ন এবং কতকগুলো ঘুরিয়ে তুলনামূলক প্রশ্ন, জার্মানি ইতালি, জার্মানি ফ্রান্স, ঠিক আছে, জার্মানি ফ্রান্সের যে ফরাসি আন্দোলন সেটি, শিক্ষক হিসাবে কি হতে পারে, ইন্ডিয়ার সাথে জার্মানির কোনো যদি লিঙ্কড সেই সময় হয়ে থাকে, বা ইন্ডিয়াতে সেই সময় কোনো ঘটনা ঘটছে 1870, 1864, 60, সেগুলো একটু দেখতে হবে যে ইন্ডিয়াতেও কী চলছিল। বিসমার্ক সম্পর্কে ডিটেলসে জেনে যেতে হবে, বিসমার্কের ওপর লেখা কোনো বই থাকলে, জার্মানির ঐক্য আন্দোলনের ওপর লেখা কোনো বই, কোন কোন ঐতিহাসিক কী কী কাজ করেছেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রেডি করে নিয়ে যেতে হবে। আশা করি ক্লাসটি যারাই দেখছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।